আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ গত ক্লাসে কিন্তু আমরা টিস্যু কালচার প্রযুক্তির ধাপ চিত্রসহ শিখে এসেছি। কারণ আমরা বলেছিলাম যে এই অধ্যায় থেকে অর্থাৎ চতুর্দশ অধ্যায় থেকে আমরা যে ৬টা টপিক দিয়েছিলাম তার মধ্যে ২টা টপিক হচ্ছে শেখার মতো। তো টিস্যু কালচার প্রযুক্তির ধাপ আমরা দেখে এসেছি। এখন আমরা দেখব রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ এবং এটা চিত্রসহ দেখব, কারণ পরীক্ষা কেন্দ্র এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, আঁকাতেই হয়। তো আমরা বলেছিলাম যে ভাইয়া দেখো, তুমি এই অধ্যায় থেকে যদি এই ৬টা টপিক পাচ্ছ, এর মধ্যে যে ২টা টপিক আছে টিস্যু কালচার এর ধাপ এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, এই ২টা ধাপ থেকে মাস্ট একটা কোশ্চেন তুমি পাবা, হয় টিস্যু কালচারের ধাপ অথবা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ। কারণ এই অধ্যায় থেকে আসার মতন প্রয়োগমূলক এই একটা কোশ্চেনই আছে, হয় ওইটার ধাপ অথবা এটার ধাপ। সো কেন তুমি মিস করবা? তো এদিকে দিকে হেলাফেলা করতে হতো, অনেক ভিডিও তো দেখো, অনেক সময় নষ্ট করতেছো। তো হাতে গুনে এই মাত্র ৫ থেকে ৭ মিনিট এই ছোট্ট একটা ভিডিও দেখে নাও, এবং এটা যেহেতু পরীক্ষায় মাস্ট আসবে, তো কেন হাতছাড়া করবা? এবং তোমাদের প্রতি রিকোয়েস্ট, দেখো ভাই, আমরা কিন্তু তোমাদের এই ভিডিওগুলো দিচ্ছি একদম ফ্রিতে, এবং তোমাদের কাছে কোনো কিছু আমাদের ডিমান্ডও নাই। জাস্ট তোমাদের একটাই চাওয়া, আমরা এই সার্ভিসটা যেন ফ্রিলি সবাইকে পৌঁছে দিতে পারি। সো তোমরা এটা আসলে পারো, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে বা যারা ফ্রেন্ডরা রয়েছে সবাইকে এটা পৌঁছে দাও, এবং তারা যেন আমাদের সাথে যুক্ত হয়, এটাই তোমাদের প্রতি রিকোয়েস্ট। তো চলো শুরু করা যাক। দেখো ভাই, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি যে ধাপটা রয়েছে, এগুলো জানতে হলে আমাদের কাছে জানতে হবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা আসলে কি। এটা হচ্ছে এমন একটা প্রযুক্তি বা একটা কৌশল যেখানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটা চাচ্ছি সেই বৈশিষ্ট্য পাওয়ার জন্য ওই জীবের ডিএনএকে পরিবর্তন করাবো। তো ডিএনএ পরিবর্তন করে যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার যে কৌশলটা, সেটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এবং এক্ষেত্রে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলো জানতে গেলে আমাদের একটা বিষয় মাস্ট জানতেই হবে, না জানলেই নয়। ঠিক যেমন তুমি ক্লাস 8 থেকে 9-এ উঠতে গেলে 8 পাস করে উঠতে হয়েছে, সেমভাবে এটা তোমাকে জানতে হবে। কি সেটা? সেটা হচ্ছে ভাই, এই যে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি পড়বো, জীবের ডিএনএতে পরিবর্তন ঘটাবো, এটা আসলে কিভাবে ঘটাবো, কার মাধ্যমে ঘটাবো, এখানে আসলে সে প্রশ্নটা চলে আসে। তো এক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে প্লাজমিড। প্লাজমিডটা কি? প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়া কোষের যে নিজস্ব ক্রোমোজোম রয়েছে, এর বাইরেও একটা বৃত্তাকার ডিএনএ অণু থাকে, তো সেটা হচ্ছে প্লাজমিড। তো এই প্লাজমিডকে ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা যত জিন প্রকৌশলের যত কাজগুলো হয়েছে বা হয়ে থাকে, সবই এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সব কিছুই প্লাজমিডকে দিয়েই করা হয়ে থাকে। তো এই জন্য প্লাজমিডের গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। আমরা যত কাজ দেখতেছি, যা দেখতেছি, সব কিছু কিন্তু এই প্লাজমিডের ব্যবহারের ফলেই হয়েছে অনেক বেশিরভাগ ক্ষেত্রে। তো কেন আমরা প্লাজমিডের কথা বললাম বুঝতে পারতেছে। তো চলো এখন আমরা মেন যে আকর্ষণ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে কৌশল বা ধাপগুলো রয়েছে, এগুলো আমরা একটু স্টেপ বাই স্টেপ শিখে নিই। আমরা যে চিত্রটাকে দেখবো, চিত্র দেখলেই বুঝতে পারবো আসলে আমাদের ধাপে কি হয়েছে। আমি তোমাদেরকে চিত্র বুঝিয়ে দেবো, তুমি জাস্ট চিত্রটা বুঝবা, বানিয়ে বানিয়ে নিজের মতনই স্টেপ বাই স্টেপ লিখতে পারো। বানিয়ে বলতে তোমাকে আজগুবি লিখতে বলতেছি না, এই স্টেপগুলো কীভাবে হচ্ছে এটাই তোমাকে আমি জাস্ট শিখিয়ে দিচ্ছি। এগুলো তুমি যখন চিত্র দেখে বুঝবা, একবারে তোমার চিত্রটাও হয়ে যাবে, পাশাপাশি তোমার পড়াটাও কিন্তু হয়ে যাচ্ছে। চলো শুরু করা যাক। দেখো ভাই, এখানে প্রথমে আমরা কি করব, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। এই প্লাজমিডটা আসলে কোথায় থাকে? এসেরেশিয়া কলাই ব্যাকটেরিয়াতে। তো এই এসেরেশিয়া কলাইয়ের ব্যাকটেরিয়ার প্লাজমিড এটা, এবং এটা হচ্ছে আমার সে প্রাণীকোষ, যেখান থেকে আমার কাঙ্ক্ষিত ডিএনএটাকে বের করে নিয়ে আসবো। তো প্লাজমিড এবং এসেরেশিয়া কলাইয়ের যে প্লাজমিডের যে অংশটা, এটা আমরা বের করে নিয়ে আসলাম, পাশাপাশি প্রাণীকোষ থেকেও আমাদের যে কাঙ্ক্ষিত অংশটা সেটা আমরা বের করে নিয়ে আসলাম। কারণ বের করে আসার পর এটাকে আমাদেরকে যে কাটতে হবে, কেন কাটতে হবে ভাইয়া? যদি এখান থেকে অংশটা না কাটো বা এটা যদি কেটে না নিয়ে আসো, তাহলে কিন্তু এই ডিএনএ অণুটা বা এই যে খণ্ডটা আনতেছে, এটাই কিন্তু আমাকে প্লাজমিডে স্থাপন করতে হবে। তো যেটা স্থাপন করতে হবে, অবশ্যই এখানে একটা যদি ফাঁকা জায়গা তৈরি না হয়, তাহলে তুমি এটা স্থাপন কীভাবে করবা? এই জন্য এখানে কাটতে হবে। এখন এই কাটার কাজটা করে হচ্ছে একটা এনজাইম। এই এনজাইমটাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। আসলে রেস্ট্রিকশন এনজাইম কি? রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে এমন একটা এনজাইম, যে এনজাইমটা কাঁচির মতন কাজ করে। সো কাঁচি যেমন কোনো কিছু কাটে, সেমভাবে আমরা যখন এখানে কোনো কিছু কাটতে যাই, জীববিজ্ঞানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন এনজাইম ইউজ করে থাকি। তো রেস্ট্রিকশন এনজাইম আমরা কেটে নিলাম, প্লাজমিডও কেটেছি, ওটাও কেটে নিয়েছি। কেটে নিয়ে এসে এবার কি করব, এই যে প্লাজমিডের যে অংশটা ফাঁকা হয়েছে, সেখানে এটা দেখো এমনভাবে কাটা হয়েছে, দেখো এই দাঁতটা এমনভাবে কাটা হয়েছে যেন এইখানে সুন্দরভাবে বসে যায়। এটা কিন্তু সেইভাবে স্থাপন করা হয়েছে, এই কালারটা দিলে বুঝতে পারতেছো। এই এমনভাবে খাঁজটাতে বসাতে হবে যেন দুইটা বসে যায়। সো এই কাটার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখবো। তুমি মনে রাখবা যে দেখো, এই পাশে যে অংশ নিচে আছে, এই পাশে উপরে আছে, আর এই পাশে যেটা উপরে আছে সেটা নিচে আছে। এইভাবে বসাবা, তাহলে দেখবা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না, পরীক্ষার হলেও মাথা ঘুরে যাবে না। কারণ পরীক্ষার হলে অনেক প্রেশার কাজ করে, ভুলে যায়, ঠিক আছে, মাথা কাজ করে না। তো এই জিনিস টেকনিকটা মনে রাখবা যে এখানে যে দাঁতটা রয়েছে, একটা নিচে একটা উপরে, একটা নিচে একটা উপরে, ঠিক আছে, তাহলে সহজে স্থাপন করতে পারবা। তো আমরা কি করলাম, এই ডিএনএ অংশটাকে যেটাকে কেটে নিয়ে আসলাম, সেটাকে আমরা প্লাজমিডে বসানোর ফলে আমরা এই অবস্থাটা পাবো। তো দেখো ভাই, এখানে কিন্তু যে অংশগুলো রেখেছি দেখো একটু ফাঁকা ফাঁকা আছে, তার মানে এই যে অংশটা বসিয়েছি এখনো
একসাথে লাগে নাই, অর্থাৎ একত্রিত হয়ে যায় নাই। এই একত্রিত করার জন্য দেখো এখানে এখানে কিন্তু আবার একত্রিত রয়েছে। এই যে একত্রিত হয়েছিল না, এখন হয়ে গেল, এখানে আমাদের এক ধরনের এনজাইমকে কাজে লাগাতে হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইম মেনলি আঠার মতন কাজ করে। তার ফলে কি হয়? অংশ দুটা জোড়া লেগে গিয়েছে। এই যে জোড়া লেগে গেল, এরপরে আমরা কি করব? এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা পেয়েছি, এটাকে আমরা প্লাজমিড এইচআর সহ ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করে দেবো। কোন ব্যাকটেরিয়া? এশিরিশিয়া কোলাই। তো এখানে যখন দিয়ে দিলাম, এর ফলে আমরা কি করলাম? এই কাজটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন। অর্থাৎ আগে শুধু আমার রিকম্বিনেন্ট ডিএনএটা ছিল, এর ফলে আমি যে ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করিয়েছি, এটাকে বলতেছে ট্রান্সফরমেশন, মানে কি? রূপান্তর। এখানে আগে ছিল, এখান থেকে এখানে রূপান্তর করেছি। এর ফলে কি দেখো, এই যে আমরা যেটা পেলাম এশিরিশিয়া কোলাই যুক্ত, এখানে আমরা এটাকে আবার সংখ্যা বৃদ্ধি করাবো। অর্থাৎ একটা ছিল, আমি এটা অনেক সংখ্যা বৃদ্ধি করব। এর ফলে কি হবে দেখো, প্রত্যেকটা এশিরিশিয়া কোলাই ব্যাকটেরিয়ার কোষেই কিন্তু আমার যে কাঙ্ক্ষিত যেই ডিএনএটা প্রয়োজন ছিল, সেটা কিন্তু এখন প্রত্যেকটার মধ্যেই রয়েছে। দেখো আমি কালার দিয়ে কিন্তু ইন্ডিকেট করে দিয়েছি। এর ফলে কি হলো, আমার নির্দিষ্ট যেই বৈশিষ্ট্য দরকার ছিল সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমার যখন যেখানে প্রয়োগ করার প্রয়োজন হবে এই জিনটাকে বা এই ডিএনএটাকে, সেটাকে আমরা কি করব? এই প্লাজমিডটা সহ আমরা একটা জিন ব্যবহার করে এটাকে আলাদা করে বের করে নিয়ে আসবো, নিয়ে এসে যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা দিয়ে দিব। তার ফলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সহ সেই নতুন একটা জীব তৈরি হয়ে যাবে। এখন দেখো ভাই, এই যে রিকম্বিনেন্ট ডিএনএর ধাপগুলো পড়লাম, এগুলো কিন্তু এই চিত্রটা দেখলে, স্টেপ বাই স্টেপ চিত্র দেখলে কিন্তু বোঝা যায়। এবং তোমাদের প্রত্যেকটা স্টেপ আমি বলে দিয়েছি, এভাবে জাস্ট বুঝে নিজের প্রথম চিত্রটা আঁকিয়ে দিবা। আর এখানে একটু জাস্ট সাবধান হবা, এটা তো বলেই দিলাম। এখন দেখো, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি রয়েছে, কিন্তু হিউজ ব্যবহার রয়েছে। যেখানে আমার নতুন করে বৈশিষ্ট্য সৃষ্টি করতে যেতে হয়, সেখানে কিন্তু আমার রিকম্বিনেন্ট ডিএনএ লাগে। তোমাদের একটা বিষয় বলে রাখি, টিস্যু কালচারের মাধ্যমে কিন্তু আমরা হুবহু বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পেয়েছিলাম। ওখানে কিন্তু কোনো নতুন বৈচিত্র্য পাই নাই। মানে আমরা মাতৃ উদ্ভিদ থেকে যে টিস্যুটা কালচার করে বের করে নিয়ে আসছি, যে টিস্যুটা নিয়ে আসলাম, সেটাকে জাস্ট বড় করছি। তার মানে কি, মাতৃ উদ্ভিদ যেমন ছিল তেমন উদ্ভিদই আমরা পেয়ে থাকবো টিস্যু কালচারে। বাট রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু আমরা নতুন বৈশিষ্ট্য পাবো। কারণ কি, আমরা জীবের ডিএনএতেই পরিবর্তন করে ফেলতেছি, এই কারণে আমরা নতুন বৈশিষ্ট্য পাচ্ছি এবং নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের দেখা পাই। এবং এইটাকে কিন্তু আমরা আমাদের প্রত্যেক জীবনে হিউজ পরিমাণে ব্যবহার করে থাকি। সায়েন্টিস্টরা হিউজ পরিমাণে এর বিষয়ে গবেষণা করে থাকেন। এবং এই রিকম্বিনেন্ট ডিএনএ শস্য ক্ষেত্র বা কৃষি ক্ষেত্র, প্রাণীর ক্ষেত্রে বলো, বা তুমি চিন্তা করতে পারো যে চিকিৎসা ক্ষেত্রে, মাছের উন্নয়নের ক্ষেত্রে, বা পরিবেশের বিভিন্ন রকমের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ ব্যবহার করা হয়। যেমন ধরো শস্য ক্ষেত্রে যদি আমি বলি, ব্যাসিলাস থুরিনজিয়াসিস ব্যাকটেরিয়া, এটা ইউজ করে বা এটাকে স্থানান্তর করার মাধ্যমে বিটি কটন, বিটি কর্ন পাওয়া গিয়েছে। এছাড়াও আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিকে ব্যবহার করার মাধ্যমেই ভাইরাস প্রতিরোধী বিভিন্ন জাত তৈরি করতে পারতেছি। এছাড়াও মনে করো যে গবাদি পশু, যেমন গরুর ক্ষেত্রে হচ্ছে তৈরি করে থাকে, অর্থাৎ গরুর দুধে যে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করতে চাই, সেটা কিন্তু এই রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমেই তৈরি করা হয়েছে। এছাড়াও তোমার যদি চিন্তা করো ভেড়ার লোম বা ভেড়ার পশম বৃদ্ধি করার ব্যাপারটা, এখানে কিন্তু তোমার দুটা জিন কাজ করে। এটা হচ্ছে সিওয়াইএস আর সিওয়াইএসই এবং সিওয়াইএসএম। তো এই দুটা কিন্তু ইউজ করার মাধ্যমে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ ইউজ করার মাধ্যমে কিন্তু ভেড়ার লোম বা পশম বৃদ্ধি করতে পারতেছি। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে, তারপর তোমার হচ্ছে পরিবেশ সুরক্ষায় কিন্তু এই প্রযুক্তির অনেক ব্যবহার রয়েছে। তো এই টপিকগুলো পড়ার মাধ্যমে কিন্তু তুমি এই দুইটা যে টপিক শিখিয়ে দিলাম, এই দুইটা শেখার ছিল। বাকি যেগুলো রয়েছে একটু জাস্ট রিডিং পড়লে কিন্তু এই অধ্যায় থেকে 100% শিওর কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ।